আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে ফাইনালি মধ্যপ্রাচ্য থেকে আউট হয়ে গেল আমেরিকা। আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। আপনারা ইতোমধ্যে সবাই জেনেছেন সম্ভবত যে মধ্যপ্রাচ্যের দুই শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব এবং তুরস্ক আর দক্ষিণ এশিয়ার পাকিস্তান মিলে একটি প্রতিরক্ষা জোট গঠিত হয়েছে। অনেকে বলছেন যে ন্যাটোর মতো এই জোট আরো সম্প্রসারিত হবে। ইতোমধ্যে এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, সৌদি আরবের ক্রাউন প্রিন্স, প্রধানমন্ত্রী ডি ফ্যাক্টো অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এই চুক্তির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে একটি দেশ আক্রান্ত হলে অপর দুটি দেশ তার পাশে দাঁড়াবে। পাশাপাশি সামরিক সক্ষমতার জন্য তিনটি দেশ এক হয়ে নিজেদের সমরাস্ত্র তৈরি, নিরাপত্তার নানা ধরনের বিষয়ে অগ্রগতির নানা কর্মসূচি গ্রহণ করবে। ধরুন পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। এই চুক্তির বলে যদি পাকিস্তান সৌদি আরব বা তুরস্ককে সামরিক সক্ষমতা আরো বৃদ্ধি করতে সহযোগিতা করে, তাহলে সেটা অবশ্যই বৈধ হবে, কারণ একটা ত্রিদেশীয় চুক্তি সম্পন্ন হয়েছে। এর আগে তো চুক্তি ছিলই সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে, আর এখন নতুন করে এখানে তুরস্ক যুক্ত হলো। আপনারা সবাই জানেন যে ২০০২ সালে তুরস্কে রিসেপ তাইপ এরদোয়ান ক্ষমতায় আসীন হবার পর থেকেই অভাবনীয় অগ্রগতি সাধিত হতে থাকে সমরাস্ত্রের ক্ষেত্রে। একসময় তুরস্ক যেখানে অস্ত্র ক্রেতা ছিল, এখন শীর্ষস্থানীয় অস্ত্র বিক্রেতা। এর পেছনে অবশ্যই রিসেপ তাইপ এরদোয়ানের কারিশমা যে আছে তা অস্বীকার করা যাবে না কোনোভাবেই, প্রিয় দর্শক। আর অন্যদিকে পাকিস্তান চীনের সহযোগিতায় ইতোমধ্যেই সামরিক ক্ষেত্রে নানাভাবে শক্তিশালী হয়েছে। পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, এটাই তো একটা বড় বিষয় মুসলিম বিশ্বের মধ্যে। সেই কারণে পাকিস্তানকে বিশেষভাবে গণ্য করা হয়। তো এই ত্রিদেশীয় চুক্তির মূল উদ্দেশ্যটি কি? এটি আসলে সৌদি আরবের বিশেষ আগ্রহের কারণে সম্পাদিত হয়েছে। এর মূল উদ্দেশ্যটি হচ্ছে যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মধ্যপ্রাচ্যে সৌদির প্রতিরক্ষা বলয় তৈরি করা। অনেকে অনেক ধরনের বিশ্লেষণ দিচ্ছেন, কিন্তু আমার কাছে একটা গ্রহণযোগ্য মতামতকে বিশ্লেষণ আকারে উপস্থাপন করার যৌক্তিক কারণ মনে হচ্ছে। দেখুন, সৌদি আরবকে আগে মানে গত ৫ দশক যদি আমরা চিন্তা করি, তাহলে কে পৃষ্ঠপোষকতা দিয়েছে? সৌদি আরব তার সমরাস্ত্রের সিংহভাগ কোথা থেকে এনেছে? এক বাক্যে এর উত্তর দেওয়া যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্র। সৌদি আরবের নিরাপত্তার জন্য কিন্তু গত ৩ দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র নানাভাবে কাজ করছে। একটা চুক্তির মধ্য দিয়েই সৌদি আরবকে নিরাপত্তা দেবার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন। এবং সে কারণেই কিন্তু আমরা দেখি যে সৌদি আরবের সঙ্গে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক রয়েছে, একইভাবে ইসরায়েলেরও সম্পর্ক আছে। যদিও এখন বা এই মুহূর্তে সম্পর্কে খানিকটা ভাটা পড়েছে। এখন সৌদি আরব যেহেতু অতি আগ্রহে এই চুক্তিটি করেছে, তার মানে তাদের সঙ্গে দীর্ঘদিনের মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কে শীতলতা তৈরি হয়েছে। বিশেষ করে সর্বশেষ একটি পারমাণবিক চুক্তিতে উপনীত হতে যাচ্ছিল রিয়াদ এবং ওয়াশিংটন। কিন্তু সেখানে যখন শর্ত জুড়ে দিয়েছে যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উষ্ণ করতে হবে, তখন কিন্তু ওয়াশিংটনের এই চুক্তি থেকে দূরে সরে গেল রিয়াদ। যদিও আনুষ্ঠানিকভাবে এই চুক্তি ভঙ্গ করার কোনো খবর আমরা পাইনি, কিন্তু এই ত্রিদেশীয় চুক্তির মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গেল যে সৌদি আরব তার দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কমাচ্ছে, এবং এই চুক্তির মধ্য দিয়ে সেটা একেবারে পেরেক ঠুকে দেয়া হলো। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের বিপুল পেট্রোডলার রয়েছে, অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী রাষ্ট্র, জ্বালানির দিক দিয়ে পৃথিবীর শীর্ষস্থানীয় অন্যতম একটি দেশ। এইরকম একটা দেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক থাকার কারণে নানাভাবেই কিন্তু লাভবান হয়েছে। কিন্তু এখন এই ত্রিদেশীয় চুক্তির মধ্য দিয়ে সৌদি আরব থেকে বা গোটা মধ্যপ্রাচ্য থেকে একেবারে কিক আউট হয়ে গেল
মার্কিন যুক্তরাষ্ট্র। কিভাবে? আপনারা বলবেন যে পাকিস্তান এবং তুরস্কের সঙ্গে তো এই মুহূর্তে ভালো সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের। এই সম্পর্কটা কিন্তু একেবারেই ক্ষণস্থায়ী বা স্বল্প মাত্রার। আপনাদের মনে আছে ডোনাল্ড ট্রাম্পের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার সঙ্গে রিসেপ তাইপ এরদোয়ানের খুবই খারাপ সম্পর্ক ছিল, মানে একদম তলানিতে গিয়ে ঠেকেছিল। এরপর আমরা যদি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক হয়েছে সাম্প্রতিক সময়ে। একসময় তো পাকিস্তানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের খুবই উষ্ণ সম্পর্ক ছিল, কিন্তু এরপর গত 15 বছর যদি আমরা পর্যালোচনা করি দেখব যে সম্পর্ক একেবারেই শীতলতায় পৌঁছে গিয়েছিল ইসলামাবাদ এবং ওয়াশিংটনের। শুধুমাত্র সেনা প্রধান আসিম মনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ক্যারিশমার কারণে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি ব্যবসায় বিনিয়োগ করেছেন। ফলে ধীরে ধীরে সম্পর্ক কিন্তু সামনের দিকে এগিয়েছে এবং এই সময়ে সবচেয়ে চমৎকার সম্পর্ক রয়েছে শাহবাজ শরীফ আসিম মনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের। এটা রাষ্ট্র টু রাষ্ট্র সম্পর্ক না, একেবারে ব্যক্তিগত সম্পর্ক। একইভাবে বলা যায় যে এই মুহূর্তে ট্রাম্পের সঙ্গে রিসেপ তাইপ এরদোয়ানের সম্পর্কও কিন্তু ব্যক্তিগত এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্বে রিসেপ তাইপ এরদোয়ান একজন ক্যারিশমেটিক লিডার। তিনি যত কথাই বলুন না কেন মুসলিম উম্মার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন এটা একেবারেই বিশ্বাস হয় না বা বিশ্বাসযোগ্য নয়। তিনি হয়তো কোনো উদ্যোগ গ্রহণ করবেন না মুসলিম বিশ্বের পক্ষে, কিন্তু পুরোদমে মুসলিম বিশ্বের বিপক্ষে যাবেন এই রকম উদ্যোগ তিনি কখনোই করবেন না, কারণ তার রাজনীতির যে দর্শন সেটাই হচ্ছে ইসলামপন্থী। অন্যদিকে পাকিস্তানের মূলনীতিই হচ্ছে মুসলিম উম্মার সঙ্গে কূটনীতির একটা ভারসাম্যপূর্ণ আচরণ করা। আপনারা সবাই জানেন যে এই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে কেন দুতিয়ালিটি হলো, এর অন্যতম কারণ হচ্ছে যে ইরানের সঙ্গে পাকিস্তানের একটা ভালো সম্পর্ক। যদি ইরানের সঙ্গে পাকিস্তানের ভালো সম্পর্ক না থাকতো তাহলে কখনোই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এই চুক্তিটি করিয়ে দিতে পারতো না পাকিস্তান। ফলে দেখুন পাকিস্তান বা তুরস্ক প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু দুই পক্ষেই রয়েছে। এই যে সৌদি আরব হুথিদের দ্বারা আক্রান্ত হলো, কোনো খবর পেয়েছেন যে পাকিস্তান আবার হুথিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছে? না, বরং ইরানকে পাকিস্তান এটা বোঝানোর চেষ্টা করছে যে আমরা আসুন ধীরে ধীরে এক প্ল্যাটফর্মে দাঁড়াই। ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে সৌদি আরব মার্কিন নির্ভরতা একদম জিরোতে নিয়ে গেল এই সামরিক চুক্তির মধ্য দিয়ে, আর অন্যদিকে পাকিস্তান তুরস্কের মধ্যস্থতায় মধ্যপ্রাচ্যে যেন একটা স্থিতিশীল অবস্থা তৈরি হয় সেটারও একটা সুযোগ তৈরি হলো। এখন দেখুন ইরান যেভাবে আধিপত্যবাদ বিরোধী, ইসরায়েল বিরোধী, ঠিক একই রোল তুরস্ক এবং পাকিস্তান প্লে না করলেও ইসরায়েল কিন্তু সবসময় এই কথাটা বলে যে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে তুরস্ক বা পাকিস্তান। এটা একদম ঘোষণা দিয়েই নেতানিয়াহু অসংখ্যবার বলেছেন। তার মানে কি দাঁড়াচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ভাজন শাহবাজ শরীফ বা রিসেপ তাইপ এরদোয়ান হলেও মোটা দাগে মুসলিম উম্মার নীতির ক্ষেত্রে পাকিস্তান এবং তুরস্ক মুসলমানদের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। ফলে এখন সৌদি আরবের সঙ্গে তুরস্ক এবং পাকিস্তানের যে চুক্তিটি হলো, এর ফলে মোহাম্মদ বিন সালমানের ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভরতা কমে গেল। ফলে ইসরায়েলও হোঁচট খেল। দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের পেন্টাগনের অনেক বিশ্লেষকই বলছেন যে এটা হচ্ছে রিসেপ তাইপ এরদোয়ানের মস্তিষ্ক প্রসূত একটা বুদ্ধিবৃত্তিক খেলা। তিনি একদিকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ইরান পাকিস্তানকে সহযোগিতা করছেন। প্রত্যক্ষভাবে কেন বলছি? যে আপনারা দেখেছেন যে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে যখন আক্রমণ করেছে, রিসেপ তাইপ এরদোয়ান কি পাকিস্তান এর সঙ্গে মিলিয়ে বা ট্রাম্পের কণ্ঠে সুর মিলিয়ে কোনো নিন্দা জানিয়েছেন? রিসেপ তাইপ এরদোয়ান কি বলেছেন যে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে? কোনো বিবৃতি শুনেছেন? না। মূলত রিসেপ তাইপ এরদোয়ান একটা কৌশলগত মধ্যমপন্থী অবস্থান নিয়েছেন নিজেদের অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরো বিস্তৃত করবার জন্যে। গত
25-26 বছরে তুরস্ক সামরিক ক্ষেত্রে যেভাবে এগিয়েছে, এখন অস্ত্র বিক্রেতায় পরিণত হয়েছে। একইভাবে অর্থনৈতিকভাবেও নানা দিকে বৈচিত্র্য তৈরি করেছে। এই বৈচিত্র্যটা ধরে রেখে কৌশলগতভাবে রিসেপ তাইপ এরদোয়ান চান সৌদি আরবের পাশে থাকতে, ইরানের পাশে থাকতে এবং পাকিস্তানকেও সঙ্গ দিতে। আবার পাকিস্তান দেখুন, আমি একই কথা বললাম যে পাকিস্তানও কি নিন্দা করেছে ইরানের মধ্যপ্রাচ্যে হামলার পরে? করেনি। তাহলে এখানে কৌশলগত একটা বড় খেলা হয়ে গেছে। এটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারেন। বলতে পারেন যে এই জোটের মধ্য দিয়ে এই জোট কি তাহলে এখন ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাবে? এই জোটে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর একটা শক্তি আছে। সেটা কে? কেবলমাত্র সৌদি আরব। যদি আগ্রাসন চালায় তবুও মার্কিন যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে। আর বাকি দুটো শক্তিই কিন্তু ইসরায়েল বিরোধী। স্পষ্টভাবেই ইসরায়েল বিরোধী। সুতরাং প্রিয় দর্শক, সামগ্রিক বিশ্লেষণে এটা স্পষ্টভাবেই বলা যাচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে ফাইনালি কিক আউট হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। এখন যা কিছু হবে মুসলিম উম্মাহর রাষ্ট্রগুলোর মধ্যে হবে, নিজেদের মধ্যে দুতিয়ালির মধ্য দিয়ে হবে, আলাপ আলোচনার ভিত্তিতে হবে। কেউ আর আধিপত্যবাদী দাদাগিরি করতে পারবে না, এমনটাই বিশ্লেষণ দিচ্ছেন খোদ ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।